আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি প্রজ্ঞাপন জারি। সরকারে বসে দল গঠন ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না মির্জা ফখরুল। কুয়েটে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। ৪৪তম বিসিএস এর যে দিনের মৌখিক পরীক্ষা পরে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। মাদক কারবারির স্ত্রীর ঘরে আটক পুলিশ সদস্য বললেন, কলমা পড়ে বিয়ে করেছি। ডিবি হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি ফ্ল্যাট জব্দ। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে আসিফ মাহমুদ। হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেফতার। বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি ইতালির। নসরুল হামিদ ও তার স্ত্রীর ২০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ। ফেসবুক লাইভে নিয়ে নতুন নির্দেশনা এবং ট্রাম্পের পদক্ষেপে বছরে $৭০০ কোটি ক্ষতি ভারতের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যে সকল এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম পিপিএম পদক পেয়েছিলেন তাও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে। সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তা না হলে জনগণের যে আস্থা আপনাদের উপর আছে সেই আস্থা আপনাদের উপর আর থাকবে না। বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার এক আলোচনা সভায় এ কথা বলেছেন বিএনপির মহাসচিব। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্যোগে দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সিন্ডিকেটে কুয়েট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা খরচ সহ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রকৃত দোষীদের খুঁজে বের করা সহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। বুধবার ৯৮তম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ৪৪তম বিসিএস এর ২৬ ফেব্রুয়ারির সাধারণ কারিগরি উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। এদিন সকাল ৬:৩০টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাত ফেরিতে অংশ নেওয়ার জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে পেয়ে লাঠিপেটা করেছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে এএসআই কে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ওই মহল্লার এক নারীর ঘর থেকে স্থানীয়রা সোহেল রানা নামের ওই এএসআই কে আটক করে। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠিপেটা করা হয়, মারধর করা হয় ওই নারীকেও। এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোহেল রানা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চঞ্জিমা থানায় কর্মরত। ভিডিওতে দেখা গেছে স্থানীয়রা ওই নারী এবং এএসআই কে নানা জেরা করছে। জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এসআই সোহেল রানাকে বলতে দেখা যায়, আমি কলমা করে বিয়ে করেছি। জেরার মুখে তিনি জানান তার গ্রামের বাড়ি বগুড়া, সেখানে তার স্ত্রীর সন্তান আছে। আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদের 100 বিঘা জমি, 5টি বাড়ি ও 2টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের 10টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে হারুনের জমা রয়েছে 1,26,90,468 টাকা। পাশাপাশি তার ভাই শাহরিয়ারের 30 বিঘা জমি জব্দ, 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও 3টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে মোহাম্মদ রুবেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। ইতালির সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপতি আজ আশ্বাস দিয়েছেন যে ইতালিতে বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে, যা দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন জোরদার করার প্রতি রোমের প্রতিশ্রুতির প্রতিফলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে এক বৈঠককালে তিনি এই আশ্বাস দেন। এ সময় তারা বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যা ও সংকট মোকাবেলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের অর্থনীতিতে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 20টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে 2,10,97,116 টাকা রয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। লাইভ ভিডিও সংরক্ষণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ফেসবুক। বুধবার থেকে করা লাইভ ভিডিওগুলো 30 দিন পর্যন্ত দেখা যাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘোষণা দেয় ফেসবুক। এর আগে ফেসবুকের লাইভ ভিডিও অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যেত, তবে আজকের আগে করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে ব্যবহারকারীদের জানাবে ফেসবুক। সেখানে জানানো হবে 90 দিন সময় দেওয়া হবে পুরনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে এখন থেকে আর সুনির্দিষ্ট কোনো দেশকে নিশানা নয়, বরং পারস্পরিক শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। জানা গেছে, চলতি বছরের এপ্রিলের গোড়ায় নতুন শুল্ক নীতি চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে ভারতের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা সিটি রিসার্চ। কোন কোন ক্ষেত্রে সর্বাধিক আঘাত আসতে পারে তার তালিকাও দিয়েছে তারা। সিটি রিসার্চের অনুমান, ট্রাম্প পারস্পরিক শুল্ক চাপালে ভারতের সম্ভাব্য বার্ষিক লোকসানের পরিমাণ দাঁড়াবে $700 কোটি। সবচেয়ে ক্ষতি হতে পারে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলোর এবং কৃষি ক্ষেত্রে।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।